হঠাৎ যখন গেছিলেন তখন ত্রৈলোক্যদাকে ডেকে সবার সামনে ঠাকুর প্রকাশ্যে বললেন, এই ত্রৈলোক্যদায় তো আমার প্রথম মৃত্যু, আমার প্রথম মৃত্যু। এই কথাটার মানে একটা কথা বলে রাখি, ত্রৈলোক্যদা কিন্তু সরাসরি যেভাবে ঠাকুরের দীক্ষা নেওয়ার যে পদ্ধতি, সেইভাবে কিন্তু তিনি তার দীক্ষা নেননি। তিনি ওই তার যে দীক্ষা, ওই স্বপ্নের মধ্যে ঠাকুরের নাম পেয়েছেন, পরবর্তীকালে সেই নামটা অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার পর তিনি ঠাকুরের নামটা পেয়েছিলেন ওই স্বপ্নের মধ্যে পেয়ে, এবং সেই নাম জপ করতে করতে আবার সুস্থ হয়ে উঠলেন। কিন্তু যেই সুস্থ হলেন পরবর্তীকালে আবার সেই নামটা কিন্তু তার হারিয়ে গেল, মানে আর আর স্মরণ করতে পারছে না। পরবর্তীকালে ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরকে যখন এই কথাগুলো বললেন, তারপরেই তিনি করবেন কি, ওই ঠাকুরকে নিয়ে তার এই চলাফেরা, সেই অবস্থাতেই আবার পরবর্তীকালে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। তা এই যে একটা, এর মধ্যে দিয়ে ওই যে বলছেন যে ত্রৈলোক্যদাই আমার প্রথম ঋত্বিক, তার মানে তার মধ্যে দিয়েই ঠাকুর, কিন্তু সেই সময় আরো অনেকেই ছিলেন ঠাকুরের লীলা পার্শ্বদ, কিন্তু ত্রৈলোক্যদা সম্বন্ধে এই কথা বলার কারণটাই হচ্ছে, আমার মনে হয় হয়তো তাকে দেখে কারোর প্রতি কোনো ইয়ে না করেই বলতে পারি যে হয়তো ঠাকুর যেরকম ভাবে চেয়েছিলেন, হয়তো সেইভাবে তিনি হয়তো আস্তে 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 নিজেকে তৈরি করে নিচ্ছিলেন। শুধু তাই নয়, ঠাকুর একটা কথা বলেছিলেন যে যখন শাণ্ডিল্য ইউনিভার্সিটি তৈরি হবে, তখন এই শাণ্ডিল্য ইউনিভার্সিটির সিংহদ্বার, মানে এন্ট্রেন্সে যেটা ঢোকবার যে দরজা, সে সিংহদ্বার যেটাকে আমরা বলি বাংলায়, ইংরেজি এন্ট্রেন্স, সেই সিংহদ্বার বা ঢোকার মুখে বা ওই এন্ট্রেন্সের মুখটায় ত্রৈলোক্যদার ছবি যেন থাকে। তবে চিন্তা করুন, খুব লেখাপড়া করতেন, বিজ্ঞান চর্চা করতেন, তথাকথিত ওই পুঁথিগত বিদ্যা হয়তো তার ত্রৈলোক্যদার ছিল না, কিন্তু বিজ্ঞান মনস্কতা তার ছিল, বিজ্ঞান মনস্ক একটা মন তার ছিল, এবং তিনি সব সময় ওই ঠাকুরকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণার মধ্যেই থাকতেন। আর এর মধ্যে দিয়ে ওই যে ঠাকুর কথাটা বললেন যে ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটির দেউড়গোড়ায় তার ছবিটা থাকবে, তার আমার মনে একটাই কারণ, সেটা পরে আমি আসছি। এই ইউনিভার্সিটি, অথচ তার কিন্তু খুব একটা পাণ্ডিত্য যে ছিল তা না, তার থেকে অনেক বেশি পণ্ডিত লোক সেই সময় সৎসঙ্গে ছিলেন। কিন্তু ঠাকুরের ওই ইউনিভার্সিটি যে কথাটা, সেই ইউনিভার্সিটি কথাটার যদি আমরা বাস্তব ব্যাখ্যা করতে পারি, তাহলে দেখব যে ঠাকুর বলছেন, ইউনিভার্সিটি ব্যাখ্যা কি দিচ্ছেন, যে হোয়ার ভ্যারাইটি অ্যারাইজ উইথ দ্য মিনিং অফ ইউনিটি ইজ ইউনিভার্সিটি। আবার বলছি, হোয়ার ভ্যারাইটি অ্যারাইভ উইথ দ্য মিনিং অফ ইউনিটি ইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যেখানে সমস্ত বৈচিত্র্যের সমন্বয় ঘটে, যে জায়গায় বা যে প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বৈচিত্র্যমুখী বৈশিষ্ট্য বা গুণের সমাবেশ ঘটবে। ত্রৈলোক্যদার জীবনীতে দেখা গেছিল এমনই একটা বৈচিত্র্যময় জীবনের অধিকারী ছিলেন আমাদের ত্রৈলোক্যনাথ চক্রবর্তীরা। কিরকম না, অল্প বয়সে যখন তিনি ওই রোজগার করা শুরু করলেন, প্রথমে একটা হোমিওপ্যাথি ওষুধের রিসার্চ করবার জন্য একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। আর এই যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তার নাম ছিল হোমিও রিসার্চ একাডেমি।
এইটাই হচ্ছে, তিনি খুব বেশি পড়াশোনা হয়তো করেননি, কিন্তু ওই বিজ্ঞান মনস্কতা তার ছিল, যেটা ঠাকুর আমাদের প্রত্যেকের কাছে চাইতেন, যে আমরা কোনো কুসংস্কার নয়, বিজ্ঞান বা বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করে আমরা ঠাকুরকে অনুভব করব, 10 জনের কাছে ঠাকুরকে বিশ্লেষণ করব, কোনো অলৌকিকতা প্রশ্রয় আমরা দেব না, এটাই ঠাকুর চাইতেন। ঠাকুরের মহিমা প্রচার করতে গিয়ে আমরা ভুলবশত হিতাহিত জ্ঞান হারিয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঠাকুরের অলৌকিক কাহিনীগুলো আমরা বর্ণনা করে দিই। কোন তার পেছনের যে বিজ্ঞানটা আছে সেই বিজ্ঞানটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করি না। অনেকেই, আমি শুনেছি অনেকে আমরা বলি, আমি যে ঠাকুরকে ঘোড়ার গাড়ি চলে যাচ্ছেন, এবার ঘোড়ার সহিস ঘোড়ার পিঠে চাবুক মারছেন, বাড়ি পৌঁছবার পর ঠাকুরকে যখন স্নান করার জন্য গায়ে তেল মাখানো হচ্ছিল, দেখা গেল ঠাকুরের পিঠের মধ্যে ঘোড়ার চাবুকের, ঘোড়াকে চাবুক মারার যে দাগ, সেই দাগ রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমরা একটা অলৌকিক কাহিনী প্রচার করছি, কিন্তু ঠাকুর এইটাকে একেবারে আপত্তি জানিয়েছে। তিনি বলছেন না, ওভাবে প্রচার করলে হবে না, তাতে মানুষ অলৌকিকতার দিকে ঝুঁকবে। ব্যাখ্যা করতে হবে ওর পেছনের যে গুরুত্বটা বা বিজ্ঞানটা। বিজ্ঞানটা কি পরে ঠাকুর নিজে ব্যাখ্যা করছেন যে যখন ঘোড়াকে চাবুক মারছিল আমার খুব লাগছিল, তার কারণ আমি খুব অনুভব করছিলাম যে আমার পিঠে চাবুকটা মারছে, অর্থাৎ আমি আর ওই ঘোড়া দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম। তাই ঘোড়ার পেছনে পিঠে যে চাবুকটা মারছে, আমার পিঠে সেটা মারার ফলে ওই অনুভূতি প্রবণ হওয়ার ফলে আমার পিঠে দাগটা পড়ে গেছে। এইটা কিন্তু কোনো গাঁজাখুরি গল্প নয়, আপনারা প্রত্যেকেই বাস্তব জীবনে মিলিয়ে নিতে পারেন। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে যেতে 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 হয়তো দেখলাম রাস্তাটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক গাড়ি চাপা পড়েছে, আমি নিজে দেখেছি। সেই গাড়ি চাপাটা কিরকম ভাবে পড়েছে, গাড়ির চাকাগুলো, পেছনের চাকাগুলো, যে লোকটা গাড়ি চাপা পড়েছে তার মাথার উপর দিয়ে চলে গেছে, মাথাটা থেতলে গেছে, খুলিগুলো বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। দেখি একটা বিভৎস অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের। প্রশ্ন হচ্ছে কই আমার মনের মধ্যে এটা হলো কেন? আমার মাথার উপর দিয়ে চাকা যায়নি। আসলে ওই লোকটার সঙ্গে আমি তখন একাত্ম হয়ে গেছি, তাই ওর মাথার উপর দিয়ে চাকা যাওয়াতে আমি নিজে বাবা গো বলে চিৎকার, কারণ আমার মাথা দিয়ে চাকা যাচ্ছে এইটা আমি ভাবছি। এবং পরবর্তীকালে কি কয়েকদিন, 5, 7, 10 দিন, 15 দিন খাওয়া বসা শোয়া ঠিক মতো হতো না। চোখ চোখ বুঝলে চোখের সামনে ওই বিভৎস দৃশ্যটা ভেসে উঠতো। তার মানে ওই যে লোকটি চাপা পড়েছে তার সঙ্গে আমি নিজেকে একাত্ম বোধ করে ফেলেছি। একাত্মতার ফলেই আমার ওই অনুভূতিটা হচ্ছে। ঠাকুরের ঘোড়ার পিঠে চাবুক মারার পেছনে ঠাকুরের পিঠে যে দাগ পড়েছে, ওই একই অনুভূতি কাজ করছে। এইভাবে ব্যাখ্যা করতে হবে, এটাই হচ্ছে যথার্থ বৈজ্ঞানিক ব্যাখ্যা। তার কারণ ঠাকুর বিজ্ঞান মনস্কতাকেই প্রশ্রয় দিতেন, আর কোনো কিছু না। ঠিক এই বিজ্ঞান মনস্কতার প্রতিফলন আমরা দেখেছি ত্রৈলোক্যদাস চরিত্রে। তিনি ওই তার যে প্রতিষ্ঠানের নামটা লক্ষ্য করবেন, হোমিও রিসার্চ একাডেমি। রিসার্চ মানে যেখানে গবেষণা করা, আর গবেষণা করার মধ্যে দিয়েই তো ওই বিশেষ জ্ঞান অর্জন করার অভ্যাসটা তৈরি হয়, অর্থাৎ বিজ্ঞান মনস্কতা তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে তিনি এটা কেন করলেন, হোমিওপ্যাথিক ওষুধ তিনি তৈরি করলেন। আর এই ওষুধ তৈরি করতে গিয়ে যাতে কোনো কেমিক্যাল ব্যবহার করতে না হয়, তার জন্যে কিন্তু ত্রৈলোক্যদা বিভিন্ন দেশীয় ভেষজ ব্যবহার করতেন, যেটা আর্য ঋষিরা করতেন। ঠাকুর এই আর্য ঋষিদের ওই দেশীয় গাছগাছার ওপর নির্ভর করে ওষুধপত্র প্রস্তুত করবার কথা বারবার বলতেন। কেন? কারণ ভারতবর্ষ দরিদ্র দেশ, বিদেশ থেকে ওষুধ আমদানি করতে গেলে প্রচুর টাকা খরচা করতে হবে,
আমরা আমাদের সাধ্যের মধ্যে সেই দামি ওষুধ ব্যবহার করে নিজেদের রোগকে নিরাময় করতে পারবো না। তাই আমাদের সবসময় দেশীয় ভেষজের উপরে নির্ভর করতে হবে। এবং ঠাকুরের এই কথার প্রতিফলন আমরা প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু একটা উক্তিতে পাই। জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রান্তে যত গাছ গাছরা বিভিন্ন ধরনের শেকড় বাকড় পাওয়া যায়, ওগুলোকে যদি ঠিক ঠিক ভাবে গবেষণা করে আমরা তার থেকে আমাদের বিভিন্ন রোগ নিরাময়ের ওষুধ বিক্রি করি, এই তৈরি করে ব্যবহার করি এবং বাইরে বিক্রি করি, তাহলে আমাদের বিদেশ থেকে আর ওষুধ আমদানি করতে হবে না। বরং ভারতবর্ষের ভেষজ বস্তু থেকে উৎপাদিত ওষুধ সারা পৃথিবীর বাজারে ঘুরে বেড়াবে এবং তাতে আমাদের আর্থিক সুবিধে হবে, আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠব। এই যে জগদীশ চন্দ্র বসুর কথা, ঠাকুর সেই একই কথা বলতে। পুরুষোত্তম কখনো বাস্তব বোধকে বর্জন করে কথা বলতেন না। তাই ঠাকুর চাইতেন যে ভেষজ জিনিস দিয়ে আমরা আমাদের বিভিন্ন ওষুধ বা বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করি, যাতে আমরা অল্প খরচে নিজেদের হাতের মুঠোই যাতে ওষুধগুলো পেতে পারি। ত্রৈলোক্যদান ঠাকুরের এই মানসিকতা বুঝে হয়তো করেছিলেন কেন জানি না, কিন্তু তার মধ্যে এটা ছিল। ঠাকুরের তখনও কিন্তু তিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হননি, কিন্তু তার এই মানসিকতাটা ছিল। আর এই মানসিকতা ছিল বলেই তিনি কিন্তু ওই দেশীয় ভেষজ, শিমুল গাছের ছাল, তারপর পলাশ ফুল, অশোক গাছের ছাল, এইগুলো নিয়ে এর থেকে তিনি ওষুধপত্র তৈরি করতেন। কিন্তু পরবর্তীকালে দেখলেন যে ওষুধ তৈরি করে যে লাভটা হয়, সেই ওষুধ তৈরি করে লাভ দিয়ে কিন্তু তার সংসার চলবে না। তাই সংসার চলবে না বলেই তিনি কিন্তু ওই ওষুধের পরিবর্তে চেষ্টা করলেন অল্প খরচে যাতে রং তৈরি করতে পারে, বিভিন্ন রং। ওষুধে যেমন ভেষজ পদার্থ ব্যবহার করতেন, রং তৈরি করতে তিনি তখন এই ভেষজ জিনিস ব্যবহার করেন। লক্ষ্য করুন, কোথায় ওষুধ তৈরি আর কোথায় ব্যক্তিগত জীবনে রঙের ব্যবহার। মানে বিভিন্ন বিভিন্ন মানে বৈচিত্র্যময় বিভিন্ন বৈশিষ্ট্য তার চরিত্রের মধ্যে সে ভিড়ছে। রং প্রস্তুত করতেন, এবং এই রং প্রস্তুত করতে গিয়েও সেই একই জিনিস, শিমুল গাছের ছাল, অশোক গাছের ছাল, পলাশ ফুল, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তিনি রং তৈরি করবার চেষ্টা করতেন। এবং একটা সঙ্গে আর একটা রঙের পার্থক্য বোঝাবার জন্য বিভিন্ন বস্তুকে বিভিন্ন ভাবে ব্যবহার করতেন। একই রং মানে বিভিন্ন রং একই গাছের ছাল থেকে বা একই ভেষজ থেকে আসবে না, এইটা তিনি দেখাতেন। আর এই রং যাতে তৈরি করা যায় তার জন্য তিনি ওই একটা বইও লিখলেন, ওই বিজ্ঞান মনস্ক যেটা। মানে একদিকে প্রথমে তৈরি করলেন হোমিও রিসার্চ একাডেমি। ওই হোমিও রিসার্চ একাডেমি তৈরি করতে করতে যখন তিনি রং তৈরি করতে শুরু করলেন এবং রং নিয়েও মানে গবেষণা করে বিভিন্ন রং প্রস্তুত করে যাতে মানুষ ইয়ে করতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং সেই রংটাকে তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারে, তার জন্য তখন ত্রৈলোক্যদা কি করলেন না, একটা ছোট্ট বই লিখে ফেললেন। সেই বইটার নাম দিলেন পাকা রং প্রণালী। পাকা রং প্রণালী। দেখুন, একবার হোমিও সেন্টার তৈরি করলেন, হোমিও রিসার্চ সেন্টার, তার থেকে আবার তৈরি করে সরে আসলেন ওই পাকা রং প্রণালী। এবং এইটা করে তিনি যুব সম্প্রদায়, তৎকালীন যে যুব সম্প্রদায়, তাদের মধ্যে তিনি এই রংটাকে ব্যবহার করাবার চেষ্টা করলেন, যাতে মানুষ এই রংটাকে ব্যবহার করে রংকে ব্যবহার করে ব্যক্তিগত জীবনে তাদের অভাব অভিযোগ দূর করতে পারে, স্বাবলম্বী হতে পারে, আর স্বাধীন ব্যবসা করে নিজের জীবনটাকে চালিত করতে পারে। এই জন্যই তিনি, কারণ ঠাকুর চাকরি করার চাইতে স্বাধীন ব্যবসা করা
তার উপর খুব বেশি গুরুত্ব দিতেন। বিভিন্ন সময় এই কথাগুলো তিনি বলেওছেন। ত্রৈলোক্যদা যেন ঠিক তার কথার, তার ইচ্ছার একটা বাস্তব প্রতিফলন এইগুলো তিনি করতেন। এবং পরবর্তীকালে যখন ঠাকুরের কাছে আসলেন, তখনও কিন্তু দেখা গেছে যে ত্রৈলোক্যদাকে জড়িয়ে ধরে ঠাকুর যখন ওই প্রায় 10 থেকে 15 মিনিট মানে তার দীক্ষা হচ্ছে, ঠাকুর জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে মনে মনে নাম দিচ্ছেন, ব্যাস ওই হয়ে গেল তার দীক্ষা, অভূতপূর্ব দীক্ষা। এই হচ্ছে ত্রৈলোক্যদা। তাই সে যাই হোক, এবার কাজের কথায় ফিরে আসি। তিনি যুব সম্প্রদায়কে উদ্দীপ্ত করলেন যাতে ওই রংটাকে তৈরি করা যায়। এরপরে যখন বিভিন্ন সময় তিনি চারপাশে ঘুরে বেড়াতেন, আবার ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হওয়ার পর বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা মানুষকে প্রচার করতেন, এবং শুধু প্রচার করতেন না, প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি চারপাশে ঘুরতেন। তার এবং ঠাকুরের যে কথাগুলো নামেই, ওই নামেই সবকিছু ইয়ে হয়, নামেই মৃত মানুষের প্রাণ সঞ্চার হয়, যেন তার একটা সাক্ষাৎ প্রতিফলন ত্রৈলোক্যদা দেখালেন। ওই এক ভক্তের ছেলেকে নিয়ে তিনি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা গাছ মরে আছে। এবারে ওই যে মরে পড়ে আছে গাছটা, ওই গাছটাকে দেখে তার হৃদয় কেঁদে উঠল। তিনি তখন দীর্ঘক্ষণ সেই গাছটাকে ধরে নাম করতে লাগলেন। আর আশেপাশে যারা দেখছে, তারা যে ছেলেটার সঙ্গে তিনি যাচ্ছিলেন, সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার ওই যে কাকা জাতীয়, উনি কি পাগল? তখন বলছেন কেন? তো মরা গাছ, অনেকদিন আগে মরে গেছে, এই মরা গাছকে জড়িয়ে ধরে কি করছেন উনি? হ্যাঁ, চোখ বুঝে। ছোট বাচ্চা কিছু তো জানে না, সে কোনো উত্তর দিতে পারেনি, কিন্তু প্রায় দীর্ঘক্ষণ ওই গাছটাকে জড়িয়ে ধরে ত্রৈলোক্যদার নাম করলেন। এবং নাম করার পর তারপর তিনি চলে আসলেন। পরবর্তীকালে খোঁজ নেওয়া গেল যে ওই কয়েক সপ্তাহ পরে গাছটা আস্তে আস্তে সজীব হওয়ার লক্ষণটা প্রকাশ করছে। আর সেই মরা ছালগুলো নেই, মনে হচ্ছে যেন গাছের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ছোট ছোট পাতা দেখা দিচ্ছে, ফুল ফলছে এবং হচ্ছে। কিন্তু সেটা চট করে না, কিছুদিন পর, প্রায় 2-3 মাস সময় লেগেছিল, কিন্তু এটা ঘটেছে। এই জিনিসটা, এই যেটা ঘটেছে, মানে কি গভীর বিশ্বাস! আমরা মুখে বলি বটে যে নামে সবকিছু হয়, কিন্তু এইভাবে নামের মাধ্যমে সবকিছু হয়, এটা বিশ্বাস আমরা হয়তো সবসময় করি কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু ত্রৈলোক্যদা এই জিনিসটা করেছিলেন। তিনি ওই নামের মধ্যে দিয়ে একটা মৃত মৃত জিনিসকে আবার তার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। লক্ষ্য করবেন, তার অনেক কালে, অনেক পরে, পরবর্তীকালে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক পঞ্চানন সরকার তার যে একটা গান লিখেছিলেন, নামামৃত রসধারে শুষ্ক তরু মঞ্জরে। এখন জানি না আমি কি ভেবে এই কথাটা পঞ্চাননদা লিখেছিলেন। ত্রৈলোক্যদার এই ঘটনাটা তিনি শুনেছিলেন কিনা জানি না, কিন্তু ওই মৃত গাছকে জড়িয়ে ধরে ত্রৈলোক্যদার নাম করতে করতে পরবর্তীকালে সেই মৃত গাছকে জীবিত করে তোলা, প্রাণহীন গাছে প্রাণের সঞ্চার করা। আর পঞ্চানন সরকার তার গাওয়া যে নামামৃত রসধারে শুষ্ক তরু মঞ্জরে, কথা দুটো, মানে পঞ্চানন্দার গান আর ত্রৈলোক্যদার বাস্তব কর্ম, দুটো মিলেমিশে একাকার হয়ে যেন ঠাকুরের মহিমাকে আরো বেশি করে মহিমান্বিত করে দিচ্ছে। এই হচ্ছে না আমাদের ঠাকুর, অর্থাৎ মৃতের মধ্যেও তিনি প্রাণ সঞ্চার করতে পারেন। শুধু পঞ্চানন সরকার ভাবে গান লিখছেন তা নয়,
ত্রৈলোক্যদা তার আগে সেটাকে বাস্তব কর্মে দিয়ে প্রতিফলিত করেছেন, তবেই আমরা সেটা করতে পারছি। এই হচ্ছে ত্রৈলোক্যদার জীবনের বৈশিষ্ট্য, অর্থাৎ ঠাকুরকে তিনি বাই প্র্যাকটিস প্রতিফলিত করেছেন। আর অর্থাৎ ঠাকুর বলছেন তোমরা ওই যে কথাই বলেন ফলে না পরিচয়, এটা ঠিক তাই। ঠাকুর কি সেটা বুঝতে গেলে ওই পঞ্চানন সরকার, ওই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, এদের দেখলেই দেখা যায় যে ঠাকুর কি ছিলেন বা ঠাকুর কি চেয়েছেন বা ঠাকুর কি হয়েছে বা ঠাকুর কি আমাদের দিয়েছে। এই হচ্ছে আমাদের একমাত্র পরিচয় যে ঠাকুর আমাদের কিভাবে অযোগ্যকে যোগ্য, অপদার্থকে পদার্থ, অজ্ঞানকে জ্ঞানী করে দিচ্ছে। ত্রৈলোক্যদার চরিত্রের আরো কিছু বৈশিষ্ট্য আছে। তিনি যখন ঠাকুরের যাজন করতে বেরোতেন, শোনা গেছে, এটা পরবর্তীকালে বাবার কাছ থেকে শুনেছিলাম, ত্রৈলোক্যদা বলছেন যে হ্যাঁ, যখনই দেখি হয় কোনো নাম করা উকিল কিংবা ডাক্তার, চিকিৎসক, শিক্ষক, সমাজসেবী, এক জমিদার, জমিদারের নায়েক, এক কথা সমাজের যারা তৎকালীন উচ্চ শ্রেণীর মানুষ, তিনি তাদের কাছে কিন্তু যাজন করতেন। কেন তাদের কাছে যাজন করতেন? কারণ এই ধরনের মানুষগুলো কিন্তু ঠাকুরের এই মানে তার যারা অনুগত সাধারণ মানুষ, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, দিনহীন মানুষ, যাদের বোধভাষী কম, এই মানুষগুলোকে প্রভাবিত করবার একটা ক্ষমতা থাকে। আর ঠাকুর বারবার বলতেন যখনই তোমরা আমার যাজন করতে যাবে, ওই শুধু নিচু স্তরের মানুষরা, নিচু স্তরের মানুষকে তো করবেই, চেষ্টা করবে কোনো একটা গ্রামে যখন যাচ্ছে সেই গ্রামের কোনো প্রভাবশালী জমিদার, প্রভাবশালী মানুষ, তাদের ধরার চেষ্টা করবে। কারণ তাদের ধরে তাদের যদি যাজন করে ঠাকুরের কাছে নিয়ে আসতে পারো বা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই আরো বেশি বেশি করে সাধারণ মানুষ ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হবে। এইটাই ছিল ত্রৈলোক্যদার আর একটা বৈশিষ্ট্য। তা এই যে বৈশিষ্ট্যটা আমি চিন্তা করছিলাম, ত্রৈলোক্যদাকে নিয়ে চিন্তা করতেন, কেন এটা তিনি করতেন। আলোচনা প্রসঙ্গে হঠাৎ মনে পড়ে গেল, আলোচনা প্রসঙ্গে পড়তে গিয়ে কোনো একটা জায়গায় দেখেছিলাম ঠাকুর ভক্তদের বলতেন, ওই যে রামদাস স্বামী শিবাজিকে বলতেন না কি করে যাজন করতে হয়, ওইটা আরেকবার পড়েন তো। ঠাকুরের খুব প্রিয় ছিল শিবাজি এবং রামদাস স্বামীর উপাখ্যান। সেই রামদাস স্বামীর উপাখ্যান ঠাকুর তখন বলছেন যে ওটা আমার পড়েন তো। পড়তে পড়তে এক জায়গায় আসছে যে অনেক কিছুই আসে, তারপর ঠাকুর বারবার বলছে ওই জায়গাটা পড়ে বলে একটা বিশেষ জায়গা বলছে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে ধূর্তই অন্তর চেনে, ধূর্ত, ধূর্তই অন্তর চেনে, ধূর্তই বাগাতে জানে, তাই বেছে বেছে ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। ধূর্তই অন্তর চেনে, ধূর্তই বাগাতে জানে, তাই বেছে বেছে ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। কে বলছেন? রামদাস স্বামী, প্রভু রামদাস স্বামী। কাকে বলছেন? শিবাজিকে। মহারাষ্ট্রের দণ্ডপতি মারাঠি জাতিকে একতাবদ্ধ করেছিলেন শিবাজি, সেই শিবাজিকে রামদাস স্বামী উপদেশ দিচ্ছেন কি করে তুমি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে। তখন এই কথাগুলো বলেছিলেন, ধূর্তই বাগাতে জানে, ধূর্তই অন্তরে চেনে, বেশি তাই বেশি বেশি ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। এই কথাটায় ঠাকুর খুব পছন্দ করতেন। আর দেখুন ত্রৈলোক্যদার চরিত্র দেখুন,
তিনি যাজন করতে গিয়ে যখনই গেছেন তখনই হয় কোনো বিখ্যাত উকিল, নয় ডাক্তার, নয় সমাজসেবী, নয় কোনো শিক্ষক, নয় কোনো গ্রামের একজন প্রভাবশালী প্রতিপত্তিশালী বিত্তবান জমিদার, এদের ধরেছেন। এদের ধরে এদের কাছে তিনি যাজন করতেন। যদিও সাধারণ মানুষের সঙ্গেও তার সম্পর্ক খুব গভীর ছিল, নিবিড় ছিল, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এই যে মানুষগুলো, এই মানুষগুলোকেও তিনি কিন্তু কখনো ভুলতেন না। এই মানুষগুলোকে তিনি কখনো ভুলতেন না এবং ওই প্রভাবশালী প্রতিপত্তিশালী মানুষগুলোকে তিনি ঠাকুরের কাছে নিয়ে আসবার চেষ্টা করতেন, তাদের প্রভাবিত করতেন। কারণ জানতেন এভাবে যাজন করলে যাজনের কাজটা সহজ হবে। মানে ঠাকুর যা বলেছেন ওই যে সত্যানুসরণে আছেন, বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে করতে হবে। ত্রৈলোক্যতা ঠিক সেই একই জিনিস করে গেছে, মানে একেবারে যাকেবারে কার্বন ঠাকুরের তাই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করছে। আর একটা ঘটনা এই প্রসঙ্গে আমি ত্রৈলোক্যতার সম্বন্ধে বলবো, তবে এটা বলা খুব দরকার বলেই মনে করছি, কারণ এই জিনিসটা আমাদের ওই আলোচনা প্রশ্ন ঠাকুরের যে বইপত্র লিখতেন অনুলেখক প্রফুল্ল কুমার দাসদা, তার জীবন এটা ঘটেছিল। সেই তার আগে অনেক আগে এটা ত্রৈলোক্যতা এই জিনিসটা করেছিলেন ঠাকুরের কথাতে। তিনি এক যুবককে দীক্ষা দিয়েছিলেন ত্রৈলোক্যতা, এবং সেই যুবককে দীক্ষা দেওয়ার পর তখন তাকে এই কথা সে কথা বলার পর প্রথমে আগে দীক্ষা দেননি, প্রথমে তাকে না ভুল বললাম, প্রথমে দীক্ষা দেননি, তিনি তাকে যাজন করছিলেন। করতে 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 হঠাৎ সেই ছেলেটি বলে ফেললো, তার বাড়ি অনেকেই দীক্ষা নিল, এবং সে বললো জানেন আমিও না আজ থেকে 15 বছর আগে রামকৃষ্ণ দেবের শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের দীক্ষা নিয়েছিল। বলতে ত্রৈলোক্য চমকে গেলেন, আর তাকে যাজন করলেন না, তাকে যাজন করলেন না, কারণ সে তো এর আগেই রামকৃষ্ণ দেবের দীক্ষায় দীক্ষিত হয়ে গেছে, কি হবে? কিন্তু তিনি ছাড়লেন না, তিনি ওর বাড়ির সবাইকে দীক্ষা দিলেন আর ছেলেটাকে কিছু করলেন না। কিন্তু আশ্রমে ফিরে এসে ঠাকুরকে বললেন এই ঘটনা, এবং ছেলেটিকে সঙ্গে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে আলাপ পরিচয় করিলেন এবং ঠাকুরের সংস্পর্শে নিয়ে আসলেন, এবং ঠাকুরকে বলেও দিলেন যে এই রামকৃষ্ণ দেবের দীক্ষায় দীক্ষিত। তখন ঠাকুর তাকে আবার ঠাকুর তাকে যা বলবার বললেন, পরবর্তীকালে ওই লোকটিকেও কিন্তু ত্রৈলোক্যতা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করেছিল। কথাটা কি? কথাটা এইটাও বলি, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠাকুরের কথা। আমরা তো বলি পুরুষোত্তম বিভিন্ন যুগে কালে বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবর্তিত হন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো হযরত মুহাম্মদ, কখনো চৈতন্যদেব, কখনো রামকৃষ্ণদেব, এবং সর্বশেষে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 8 বার এসছেন। অধুনাতম পুরুষোত্তম হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই অনুকূল চন্দ্রের যে দীক্ষা, অনুকূল চন্দ্রের দীক্ষার বৈশিষ্ট্য নিলে এটা ঠাকুরও বলেছেন এবং আমরাও এটাকে অনুভব করি। ঠাকুরের দীক্ষা নিয়ে সমস্ত যত পুরুষোত্তম যতবার এসছেন তাদের দীক্ষা নেওয়া হয়ে যায়। অনেকেই আছেন রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়েছেন, অনেকেই আছেন চৈতন্যদেবের দীক্ষা নিয়েছেন, তাতে কিন্তু আপত্তি নেই। ওই দীক্ষা নেওয়ার পরেও কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়া যায়, এইটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার। তার কারণ ওই ঠাকুরের দীক্ষা নিয়ে আগের যে দীক্ষাগুলো সেগুলো বাদ যায় না, সেগুলো আরো পরিপুষ্ট হয়। এই কথাটাই কিন্তু ঠাকুর যখন রামকৃষ্ণ দেবের দেহ ধারণ করে দক্ষিণেশ্বরে এসেছিলেন, তখন তিনি এই কথাটা বলেছিলেন। কথা প্রসঙ্গে কোন এক ভক্তকে রামকৃষ্ণদেব বলছেন, বাদশাহী আমলের টাকা কোম্পানি আমলে অচল। একই জিনিস,
বাদশাহী আমলের যে মোহন, বলে বাদশাহী আমলের মোহন কোম্পানি আমলে অচল। অথচ বাদশাহী আমলের যে মোহন আর কোম্পানি আমলের রানীর ছাপ দেওয়া যে টাকা, এই দুটোর উদ্দেশ্য একই, বিনিময় প্রথা। দুটোই কিন্তু আমরা যেটাকে বলি লিগাল টেন্ডার কারেন্সি, দুটোই কিন্তু লিগাল টেন্ডার কারেন্সি, অর্থাৎ আইনসম্মত একটা বিনিময় প্রথার জন্য অর্থ, বিনিময় প্রথাটা অর্থ। চাল ডাল তেল নুন কিনবো, তার জন্য তো অর্থের মাধ্যমে তো আমরা কিন্তু জিনিসের মাধ্যমে জিনিস কেনা যায় না, তাতে অনেক অসুবিধা হয়। তাই ওই অর্থের বা টাকার প্রয়োজন। বাদশাহ আমলে যেটা প্রচলিত ছিল তাকে বলা হতো মোহর, আর কোম্পানি আমলে যেটা রানীর ছাপ দেওয়া সেটাকে বলা হচ্ছে টাকা। তাই বাদশাহী আমলের মোহর, কোম্পানি আমলে অচল, এইটা রামকৃষ্ণদেব বলেছিল। অর্থাৎ তার মানে তুমি যদি কোম্পানি আমলে বিনিময় করতে চাও, তোমাকে কোম্পানি আমলের প্রচলিত যে টাকা, সেই টাকায় কাজকর্ম করতে হবে। আর বর্তমান ভারতবর্ষে বা পাকিস্তানে বা এক কথায় মানে ভারতীয় উপমহাদেশ শুধু নয়, সারা বিশ্বে এখন আর টাকা দিয়ে খুব বেশি যে নগদে বিনিময় হচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে অনলাইনে পেমেন্ট হচ্ছে। তার আগে বাই চেক, চেকের মাধ্যমে বিনিময় প্রথা হতো, তারপরে এখন অনলাইনে হচ্ছে, ডিজিটাল। এই যে ডিজিটাল কনসেপ্ট, সেটা কিন্তু এখন চলে এসছে। এরপরে হচ্ছে টাকার প্রচলনটাও উঠে যাবে। সেটা যাই হোক, কিন্তু এসেন্সটা হচ্ছে যখন যেটা প্রযোজ্য তখন সেটাই আমাকে গ্রহণ করতে হবে। যেমন পুরুষোত্তম যখন শ্রীকৃষ্ণের রূপ ধরেছে তখন যেমন সেই সময় তিনি কিন্তু প্রাসঙ্গিক ছিলেন, আজও তিনি প্রাসঙ্গিক আছেন। কার মাধ্যমে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাধ্যমে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাধ্যমে তিনি প্রাসঙ্গিক থাকলে আমি তার দীক্ষায় দীক্ষিত হলে আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণকেও আমি শ্রদ্ধা করতে শিখবো, ভক্তি করতে শিখবো। এটাই ঠাকুর শিখিয়েছে। আর এইটাই ত্রৈলোক্যতা যখন দেখলে, তিনি তখন জানতেন না, কিন্তু যখন ছেলেটি বলল যে আমি রামকৃষ্ণদেবের দীক্ষায় দীক্ষিত, তিনি ভয়ে আর করলে কিছু বললেন না, সঙ্গে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে পরিচয় করে দিলেন। ঠাকুর তখন তাকে সবকিছু বুঝিয়ে দিলেন। তারপর তিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন ত্রৈলোক্যতার মাধ্যমে। অর্থাৎ তখন ছেলেটি যখন বুঝতে পারলো যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দুজনে একই টাকার এপিটোপি, যেই তাই এটি কোনো পার্থক্য নেই, তখন তিনি গ্রহণ করলেন। এই ঘটনাটাই আমরা পরবর্তীকালে প্রফুল্ল দাসদার জীবনে দেখেছি। তিনিও কিন্তু রামকৃষ্ণ দেবের দীক্ষায় দীক্ষিত ছিলেন এবং ঠাকুরের কাছে আসার পর যখন তিনি দীক্ষা নেবেন কি নেবেন না সংশয় প্রকাশ করছেন, তখন আবার ঠাকুরকে বললেন, প্রফুল্লদা আবার কিন্তু স্বপ্নে রামকৃষ্ণদেবের দীক্ষা নিলেও পরে স্বপ্নে কিন্তু ঠাকুরকেও দেখেছে এবং তখন ঠাকুরের কাছে সেই সংশয়ের কথা প্রকাশ করেছেন। ঠাকুর প্রফুল্ল দাসদার সংশয়কে মোচন করলেন, করার পর কিন্তু তিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন প্রফুল্ল দাসদার। আর ত্রৈলোক্যতা কি করলেন? ত্রৈলোক্যতা ঠাকুরের ওই কথাটাকে বাস্তবে প্রতিফলিত করলেন এইভাবে। করতে করতে তিনি সব সময় ওই যে কথাটা বললাম যে একটা নির্দিষ্ট সময়ে মধ্যে দিয়ে তিনি যথাসম্ভব ঠাকুরের প্রতিটি কথাকে তার বাস্তব আচরণ দিয়ে ফুটিয়ে তুলেছেন। এক কথায় আমরা বলতে পারব যে তিনি ছিলেন একজন অন্যতম চলমান ঘটমান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। চলমান বা ঘটমান অর্থাৎ যিনি ঠাকুরের নীতিগুলোকে নিজের ব্যক্তিগত চলনার মধ্যে দিয়ে, নিজের ব্যক্তিগত জীবন চর্চার মধ্যে দিয়ে, ব্যক্তিগত জীবনের ওই যজন যজন কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে ফুটিয়ে তুলছেন। তাই তিনি ত্রৈলোক্যদা, তাকে আমরা বলতেই পারি
চলমান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, গতমান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর ঠাকুর এটাই আমাদের কাছে চেয়েছিলেন, বলেছিলেন যে তোমরা এক একটা ছোট ছোট অনুকূল হয়ে ওঠো। আমরা যে বলি ঈশ্বর প্রাপ্তি, ঠাকুর বলতেন ঈশ্বর আপ্তি, অর্থাৎ তোমাদের আপ্তিকরণ হোক। তোমরা পরপর নিজেদের জীবনটাকে এমন ভাবে করে তুলবে যেন তোমাদের থেকে সবাই বুঝতে পারে ওই ঠাকুর অনুকূল চন্দ্র। অনেকেই হয়তো আছে রক্ত মাংস সংকুল অনুকূল চন্দ্রকে পরবর্তীকালে দেখার সৌভাগ্য তাদের হবে না, কিন্তু তোমাদের থেকে তারা যেন বুঝতে পারেন, অনুভব করতে পারেন, মনশ্চক্ষে দেখতে পারেন এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই একে নিয়ে আমার সারা জীবনটা এগিয়ে চলবে। এইভাবে তিনি ঠাকুরের বাণীকে তার নিজের জীবন দিয়ে তিনি তখন ইয়ে করে তুলছেন, ফুটিয়ে তুলছেন।